হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের তোমাদের যে ডিএসসি সিসি2 পেপারটি আছে, তো সেই পেপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মার্কস 20-র একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের সাজেশন বলো, নোটস বলো দিয়ে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্যারা দেখো এই প্রশ্নটার, নব্যপ্রস্তর যুগ তার পূর্ববর্তী যুগের তুলনায় অনেকটাই আলাদা। কৃষি বলো, শিল্প, সমাজ, ধর্ম, অর্থনীতি সবেতেই এই যুগে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। নব্যপ্রস্তর যুগে কৃষির বিকাশের সাথে সাথে স্থায়ী বাসস্থানের গুরুত্ব বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই তারা গৃহ নির্মাণে উৎসাহী হয়ে ওঠে। পাথর, কাঠ, লতাপাতা দিয়ে তারা এই যুগে বাড়ি নির্মাণ করে। বাড়িগুলি বৈচিত্র্যপূর্ণ, যেমন মধ্যপ্রাচ্যে বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছিল বড় বড় পাথর মাটিতে পুঁতে, চারিদিকে পাথর বা কাঠের দেওয়াল দিয়ে ঘিরে। নিরাপত্তার কারণেই এই ধরনের মজবুত বাড়ি তারা তৈরি করত। অন্যদিকে ইউরোপের ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ডে হ্রদের জলে কাঠের খুঁটি বা বাঁশ পুঁতে তার উপর কাঠের পাটাতন দিয়ে বাড়িগুলি বানানো হতো। এছাড়াও ইউরোপে গাছের টুকরো দিয়ে দেওয়াল তৈরি করে ত্রিকোণাকৃতি ছাদ বানিয়ে আয়তাকার কিছু বাড়ি দেখতে পাওয়া যায়। আসবো আমরা পরের পাড়া। নব্যপ্রস্তর যুগে মানুষ সমাজবদ্ধ জীব ছিল। স্থায়ী কৃষিকাজের সাথে স্থায়ী বাড়ি নির্মাণ শুরু হয়। ধীরে ধীরে গ্রাম গড়ে ওঠে। কোনো কোনো গ্রাম ছিল ছোট আকারের, আবার কিছু গ্রাম ছিল বড় আকারের। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সর্বত্র কৃষিজীবী সমাজ গড়ে ওঠে। তাছাড়া এই যুগে ঘন ঘন যুদ্ধ, বাইরের শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার্থে দলপতি নিযুক্ত হলো। দলপতিদের হাতে অস্ত্র ও গ্রাম রক্ষার ভার থাকায় তারা ক্রমেই শক্তিশালী হয়ে উঠল। সমাজে তাদের আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি এই আধিপত্য বংশানুক্রমিক হওয়ার প্রবণতা দেখা দিল। স্বাভাবিকভাবেই তার থেকেই রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। রাজতন্ত্র নিজেকে শক্তিশালী করার জন্য একদিকে বিত্তবান শ্রেণীকে অভিজাতর মর্যাদা দিল, অন্যদিকে ধর্মগুরুদেরও উচ্চ স্থান দিল। এই ধর্মগুরুরা রাজশক্তিকে ধর্মীয় অনুমোদন দিয়ে রাজতন্ত্রের ভিত শক্ত করে তুলল। আসবো আমরা পরের প্যারা। গর্ডন চাইল্ড বলেছেন, নব্যপ্রস্তর যুগের অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ ছিল। নিজেদের প্রয়োজনীয় সব কিছু তারা নিজেরাই উৎপাদন করত। সামর্থ্য অনুযায়ী নারী পুরুষ নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে কাজ করত। মহিলারা সন্তান লালন পালনের পাশাপাশি শস্য উৎপাদন, কাপড় বোনা, মাটির পাত্র তৈরি ও গৃহস্থলীর কাজকর্মে নিযুক্ত ছিল। অন্যদিকে পুরুষেরা গৃহ নির্মাণ, শিকার করা, পশুপালন ও অস্ত্র নির্মাণের মতো কাজগুলো করত। জনসংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের জীবনের পরিবর্তন আসে। তারা ধীরে ধীরে নগর সভ্যতার দিকে আগ্রহী হয়ে ওঠে। আসবো পরের প্যারা। তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কৃষি। নারীদের হাতেই এর বিকাশ ঘটে। তখন গৃহকর্মে রত মহিলারা এই যুগান্তকারী আবিষ্কার করে। ফলমূল ও জ্বালানি সংগ্রহ করতে তারা যব ও গমের কিছু বীজ সংগ্রহ করে আনে। পরে তারা লক্ষ্য করে যে সংগৃহীত এই বীজ ভেজা কোনো জায়গায় রাখতে তার থেকে চারা অঙ্কুরিত হয় এবং পরে সেই চারা থেকেই ফল উৎপাদিত হয়। এই ঘটনার দ্বারা উৎসাহিত মেয়েরা বেশ কিছু বীজ এনে ঘরের আশেপাশে ছড়িয়ে দেয়। জন্ম নেয় চারা গাছ, সূত্রপাত হয় কৃষির। গম ও বার্লি হলো প্রথম দুটি উৎপাদিত শস্য। এছাড়াও ধান, যব, মিলেট, তরমুজ, আলু, মটরশুঁটি ও অন্যান্য শাকসবজি, ফলমূল চাষ হতো। এমনকি কৃষিদ্রব্য রাখার পাত্রের আবিষ্কারও হয় নারীদের হাত ধরে। আসবো পরের প্যারা। নব্যপ্রস্তর যুগের বিভিন্ন পরিবর্তনের মধ্যে অন্যতম হলো পশুপালন। মানুষ নিজের নানা চাহিদা মেটানোর আগ্রহ থেকে পশুপালনে আগ্রহ দেখায়। মানুষের উপকারে যেমন পশু ব্যবহৃত হয়, তেমনি তাদের খাদ্য ও নিরাপত্তার দায়িত্ব মানুষ নেয়। কৃষির পাশাপাশি পশুপালন নব্যপ্রস্তর যুগের মানুষের একটি গুরুত্বপূর্ণ জীবিকা হয়ে ওঠে।
মধ্যপ্রস্তর যুগের মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। কুকুর তারপর থেকে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। পরবর্তীকালে ছাগল, শূকর, ভেড়া, মোষ, গাধা ও ঘোড়াকে মানুষ পোষ মানায়। প্রথমে শিকার করতে গিয়ে দুই একটা শাবককে তারা জীবিত ধরে আনে, পরে তাদের প্রতিপালন করে বড় করে। মানুষ দেখে এদের মেরে না ফেলে বাঁচিয়ে রাখার উপযোগিতা অনেক বেশি, কারণ এদের থেকে দুধ, চামড়া, লোম তো পাওয়াই যায়, উপরন্তু এদের ভার বহনে ও যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্টভাবে ব্যবহার করা যায়। সর্বোপরি এদের থেকে প্রয়োজনে মাংসও পাওয়া যায়। আসবো আমরা পরের পেড়া। নবপ্রস্তর যুগে মানুষের হাতিয়ার ও যন্ত্রপাতির ক্ষেত্রে এক পরিবর্তন লক্ষ্য করা যায়। নিরেট পাথর ভেঙে তাকে তারা মসৃণ ও ধারালো করে প্রয়োজনীয় অস্ত্রের আকার দিত। এই অস্ত্রে তৈরিতে ভয়ঙ্কর শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ত। নবপ্রস্তর যুগের প্রথম দিকে হাতিয়ার কিছু নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ পশ্চিম এশিয়াতে। এই সময় ব্যবহৃত বেশিরভাগ হাতিয়ারগুলি হলো বাটালি, কুঠার, হাতুড়ি প্রভৃতি। কুঠার অনেক সময় ধরার সুবিধার জন্য বাটালি দিয়ে ছিদ্র করে হাতল লাগানো হতো। এই সব হাতিয়ারগুলোর বেশিরভাগই তৈরি হতো বেলে পাথর থেকে। পরবর্তী ধাপে ধীরে ধীরে তারা নিড়ানি, মাটির খোঁড়ার উপর লাঠি তৈরি করতে শেখে। এছাড়াও এই সময় ব্যাপক ব্যবহার হতে দেখা গেছে কাস্তে। পাথর ছাড়াও কাদামাটি বা পশুর শিং ও হাড় দিয়ে এগুলো তৈরি হতো। অনেক সময় পশুর দাঁতকে ফসল বা ঘাস কাটার কাজে ব্যবহার করতে দেখা গেছে। প্যালেস্টাইন, উত্তর ইরাক, ইরান, ভারত প্রভৃতি অঞ্চল থেকে নবপ্রস্তর যুগের হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে। আসবো আমরা পরের পেড়া। নবপ্রস্তর যুগে মানুষেরা মাছ চাষেও যথেষ্ট পটু ছিল। বড়শি, জাল প্রভৃতি সরঞ্জাম নিয়ে তারা মৎস্য চাষ করত। এমনকি হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে তারা জলাশয়ের ওপর মাচা বেঁধে বাস করত। সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড লোকেদের তৈরি এমন বাড়ির নিদর্শন পাওয়া গেছে নবপ্রস্তর যুগে। আগুনের ব্যবহার পরের প্যারা কিন্তু আগুনের ব্যবহার প্রাচীন প্রস্তর যুগ থেকে মানুষ শিখেছে ঠিকই, কিন্তু আগুন জ্বালাতে তারা শেখে নবপ্রস্তর যুগে। আগে তারা আগুন পেলে তাকে সংরক্ষণ করে ব্যবহার করত, কিন্তু এই সময় তারা আগুন জ্বালাতে শিখল। অস্ত্র বানাতে গিয়ে পাথর ভাঙার সময় আগুন তারা দেখতে পায়। পরবর্তী সময়ে পাথরে পাথরে বা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালাবার রীতি তারা প্রাপ্ত করে। শীত ও হিংস্র পশুর হাত থেকে বাঁচতে আগুন তাদের রক্ষা বলয় ছিল। তাছাড়া আগুনে পুড়িয়ে তারা মাটির বিভিন্ন জিনিস বানাতে শিখল। আগুন তাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটালো। কাঁচা মাংস খাওয়ার বদলে তারা মাংস পুড়িয়ে খেতে শেখে, ফলে সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়। আসবো পরের পেড়া। নবপ্রস্তর যুগের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হলো চাকার ব্যবহার। চাকার আবিষ্কারের ফলে যাতায়াত সহজ হয়, মাল পরিবহনও সহজ হয়, এমনকি মাটির পাত্র নির্মাণও অনেক সহজ হয়ে উঠল। আগে যতটা সময় লাগতো মাটির পাত্র তৈরি করতে, এমন অনেক কম সময়ে অনেক বেশি মৃৎপাত্র তৈরি সম্ভব হয়ে উঠল। যুদ্ধে চাকাওয়ালা রথ ব্যবহারের ফলে যুদ্ধের গতিও বৃদ্ধি পায়। যাতায়াত সহজ ও দ্রুত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। সর্বোপরি বয়ন শিল্পে অভাবনীয় উন্নতি ঘটাতে সাহায্য করে এই চাকা। 3000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া ও সিরিয়াতে চাকা গাড়ি, যুদ্ধরথ ব্যবহার হতো। তার প্রমাণ পাওয়া গেছে তুরস্ক, এশিয়া মাইনর, ভারতবর্ষ এমনকি মিশরেও চাকার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। আসবো পরের পেড়া। নবপ্রস্তর যুগের শেষের দিকে ধীরে ধীরে ধাতুর ব্যবহার শুরু হয়। এই যুগে তামা আবিষ্কৃত হয়। তারা তামার নানা হাতিয়ার বানাতে শেখে। মিশরীয়রা প্রথমে তামার কাঁটা, মাছ শিকারের কোঁচ তৈরি করে, তবে তামা যে প্রচলিত বিভিন্ন উপকরণের থেকে শক্ত সে সত্য তারা তখনও অতটা উপলব্ধি করেনি। সর্বোপরি তামা খুব সহজলভ্য ছিল না। সব মিলিয়ে নবপ্রস্তর যুগেও ব্যাপকভাবে তামার ব্যবহার শুরু হয়নি। এছাড়াও এই সময় জলপথে দ্রুত যাতায়াতের জন্য নৌকা আবিষ্কার হয়। বাতাসের অনুকূলে পাল খাটানোর কৌশল তারা আয়ত্ত করেছিল। আসবো নেক্সট প্যারা। খাদ্য সংস্থানে দুশ্চিন্তা না থাকায় এই যুগের মানুষরা সাজসজ্জায় মন দিয়েছিল। তারা নানা ধরনের অলংকার পরত। নারী ও পুরুষ উভয়ই উল্কি আঁকত শরীরে। মেয়েরা গলায়, হাতে ও পায়ে পুঁথির মালা পরত। মালার সাথে লকেট থাকতো, তারা বালাও পরত হাতে। কিছু খোপা বা নারী মূর্তি পাওয়া গেছে। নীলনদ এলাকায় মানুষেরা হাতির দাঁতের অলংকারও পরত বলে কিছু নিদর্শন পাওয়া গেছে। মিশরীয়রা মেলকাইট নামে এক ধরনের তামার গুঁড়ো
সুরমা হিসাবে চোখে পড়তো, সাজের অঙ্গ হিসাবে। এছাড়াও এই যুগের মহিলারা নেকলেস, ঝুমকো প্রভৃতি ব্যবহার করতেন। আসবো আমরা শেষ এবং লাস্ট প্যারা। সুতরাং দেখা যাচ্ছে যে এই যুগের মানুষ কৃষিকাজ, স্থায়ী বসতি নির্মাণ, মৃৎশিল্প, চাকার ব্যবহার, দাতব শিল্প, আগুনের ব্যবহার, মৎস্য চাষ এবং খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। আর এই পরিবর্তনগুলি ছিল পূর্বের তুলনায় অনেক দ্রুত। তাই ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই অগ্রগতিকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি2 পেপারের নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, তাৎপর্য বা বিপ্লব, এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবতীয় ভিডিও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া আছে। যারা দেখো না আগের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও।